গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে। প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে এবং প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় ক্লাসটা এবং সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্র্যাকটিস সেটটা করতে পারে। চলো, আজকের প্র্যাকটিস সেটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অলরেডি প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস সেটে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করছি, যেহেতু আমাদের হাতে আর বেশি দিন সময় নেই। সেজন্য আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখব যেই সমস্ত প্রশ্নগুলো একেবারে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পেপারে আসার একেবারে সম্ভাবনা রয়েছে। তাহলে চলো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রত্যেক দিনের মতো স্যার, আমি যেটা তোমাদেরকে রুলস ফলো করতে বলেছি, যে প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে আসা মাত্রই তোমরা আমি করার আগে করার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন। তাহলে এইভাবে ক্লাসের মধ্যে স্যার রিভিশন অ্যান্ড প্র্যাকটিস দুটোই হয়ে যাবে। চলো করবে। প্রথম প্রশ্ন কি বলছে স্যার দেখবে, বলছে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 2:3। এ এবং বি দুই ব্যক্তি আছে। এ অনুপাত বি এর বয়সের অনুপাতটা কত বলেছে স্যার? 2:3, অর্থাৎ 2:3। তারপরে কি বলছে, B/C এর বয়সের অনুপাত হচ্ছে, অর্থাৎ বি এবং সি যে দুজন ব্যক্তি রয়েছে তাদের বয়সের অনুপাতটা বলেছে আমাকে 4:, কত B/C, অর্থাৎ বি এবং সি এর বয়সের অনুপাতটা বলেছে স্যার 4:5। তারপরে কি বলছে হয়, তাহলে এ এবং সি এর বয়সের অনুপাত কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, এ এবং বি এর বয়সের অনুপাত দিয়েছে, বি এবং সি এর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। বলছে আমাকে যে এ এবং সি এর বয়সের অনুপাতটা কত হবে। তাহলে দেখো তো স্যার, এখানে কতজন ব্যক্তির কথা বলেছে? এ বি সি, তিনজন ব্যক্তি। তাহলে তিনজন ব্যক্তিকে লিখো পরপর, এ অনুপাত বি অনুপাত কি লিখবো স্যার? সি। এবার দেখো, এ অনুপাত বি এর বয়সের অনুপাতটা কত আছে স্যার? 2:3। তারপর দেখো, বি অনুপাত সি এর বয়সের অনুপাতটা কত আছে? বি এবং সি এর বয়সের অনুপাতটা হচ্ছে 4:। তাহলে বি এর মান 4, তাহলে বি এর নিচে বসাবো, এই লাইনে আর বসাবো না কিন্তু। তাহলে বি এর নিচে 4, তাহলে 4:সি। সি এর মানটা কত আছে? 5। তাহলে এখান থেকে বসিয়ে দাও, এগুলোতে লাগিয়ে দেবো আমি অনুপাত। তাহলে দেখো, আমি কি বলেছিলাম, এখানে ফাঁকা জায়গা মানে কি, আগের সংখ্যাটা 3কে এখানে বসিয়ে দাও, এখানেও ফাঁকা জায়গা মানে 4টাকে এখানে বসিয়ে দাও। এবার কি করে দেবো? গুণ করে দেবো। 4 আর 2 8, 3 4 12, 3 5 15। তাহলে এবার দেখবো যে তিনটা সংখ্যাকে কি কোনো সংখ্যা দ্বারা কাটা যায়? দেখে নাও, কাটা যাচ্ছে না। তার মানে এটাই হয়ে গেল আমাদের এ বি এবং সি এর বয়সের অনুপাত। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে স্যার এ এবং সি এর বয়সের অনুপাতটা কত। তাহলে এ অনুপাত সি সমান কত হয়ে যাবে স্যার? দেখো, এ এর বয়সটা কত পেলাম? 8, অনুপাত সি এর বয়সটা কত পেলাম স্যার? 15। তাহলে এ এবং সি এর বয়সের অনুপাতটা করতে পেয়ে গেলাম স্যার 8:15। চলো, এখানেও কিন্তু এবার আমরা কাটাকাটি করে দেখবো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কি যায় না। যদি কাটাকাটি যায় তাহলে আমরা সেটাকে কেটে সবচেয়ে ছোট ফর্মে লিখব। যেহেতু কাটাকাটি যায় না, সেজন্য এ অনুপাত সি এর, এ এবং বি এর বয়সের অনুপাতটা কত হয়ে গেল স্যার? 8:15। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো নেক্সট প্রশ্ন পড়বে এবং করার চেষ্টা করবে প্রত্যেকে স্যার। এবং ক্লাসটা কেমন লাগছে, তোমরা কতটুকু বুঝতে পারছো প্রত্যেকে কিন্তু একবার জানাবে। এবং কে কোথা থেকে দেখছো আর একবার আমাকে জানাবে যে কে কোথা থেকে ক্লাসগুলো দেখছো। কি বলছো, যদি 9a সমান 3b সমান 4c হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি মানটা কত হবে? আবার অনুপাত থেকে অঙ্ক রয়েছে, দেখে নাও। আমি এই অঙ্কটা এই জন্য নিয়েছি যে এই টাইপের, দেখো সরলভাবে তো দেবে না তোমাকে পরীক্ষা হলে, একটু তো জটিলভাবে দেওয়ার চেষ্টা করবে। আর জটিলভাবে দিলে স্যার এইভাবে দিবে। তাহলে দেখে নাও, এইভাবে যখন দিবে প্রশ্নগুলো তখন কিভাবে অনুপাতটা আমরা বের করব। তাহলে কি বলেছে, 9a, এটা একেবারে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তুমি করে দিতে পারবে। 9a সমান 3b সমান কত বলেছে স্যার? 4c হয়, তাহলে বলছে এ অনুপাত বি অনুপাত সি এর মানটা কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, এ টাইপের যখনই আমরা প্রশ্ন দেখতে পাবো তাহলে কোনো জায়গাতে কিছু ধরতে যাব না। কনসেপ্ট দেখো, কনসেপ্ট যদি আমরা ধরতে যাই তাহলে 9a সমান 3b সমান 4c আছে। তাহলে আমরা কি করি, আমরা যদি বেসিকভাবে করতে যাই তাহলে আমরা ধরি যে কে, তার মানে প্রত্যেকটার মান আমরা কে ধরে নিই। তাহলে 9a সমান কে বা এ এর ভ্যালুটা কি করে দেবো? k/9, এভাবে করি। তার মানে এখান থেকে বি এর ভ্যালুটা কত চলে আসবে? k/3 আসবে। সি এর ভ্যালুটা কত চলে আসবে স্যার? k/4। এভাবে করে এবার আমরা এই সংখ্যাগুলো লসাগু নিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করে আমরা অনুপাতটা বের করি, তাই তো।
এত বড় লেন্দি প্রসেস আমার করার কোনো প্রয়োজন নেই, এক লাইনে অ্যান্সার হবে স্যার। দেখো তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হয়ে যাবে, এ এর জায়গাতে কি আছে আমি দেখতে যাব না, যখনই এই টাইপে থাকবে ভগ্নাংশ না, ডিরেক্টলি একটা পূর্ণ সংখ্যার আকারে থাকবে সমান সমান দিয়ে, তখন কি করে দেবো, এর জায়গাতে কি বসাবো, এর সঙ্গে যেটা আছে সেটা বাদ দিয়ে দাও। বি এর সঙ্গে 3 আছে, সি এর সঙ্গে 4 আছে, তাহলে 3 আর 4 গুণ করো, 3 4 12, তার মানে এর জায়গাতে বসিয়ে দাও 12। অর্থাৎ এর সঙ্গে যে থাকবে তাকে বাদ দিয়ে বাকি দুটোর সঙ্গে যারা যুক্ত আছে 3 আর 4, এই 3 আর 4 গুণফলটা বসিয়ে দিব এর জায়গাতে। একই রকমভাবে হয়ে যাবে অনুপাত, বি এর জায়গাতে কি বসিয়ে দিব স্যার, বি এর সঙ্গে যেটা আছে সেটাকে বাদ দিয়ে এ এবং সি এর সঙ্গে যেটা আছে সেটাকে গুণ করে বসিয়ে দেন, 9 আর 4 4 9 36। একই রকমভাবে সি এর জায়গাতে তাহলে বলো তো কী হবে স্যার, সি এর জায়গাতে হয়ে যাবে সি এর সঙ্গে যেটা আছে সেটা বাদ দিয়ে বি এবং সি এর সঙ্গে যে দুটো আছে তাদের গুণফল করে দেবো, 3 9 27। তার মানে দেখো কাটাকাটি যায় কি, যায় কত দ্বারা, 3 দ্বারা, 3 4 12 অনুপাত 3 12 36 অনুপাত 3 9 27। তার মানে 4 অনুপাত 12 অনুপাত 9 পেয়ে গেলাম আমরা কিসের মান, এ অনুপাত বি অনুপাত সি সমান কত পেয়ে গেলাম, 4 অনুপাত 12 অনুপাত 9। কোথায় রয়েছে স্যার, অ্যান্সার দেখে নাও, 4 অনুপাত 12 অনুপাত 9, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝে গেলে এই টাইপের যখনই দেখতে পাবে যে এরকম টাইপের আমার সমীকরণ দিয়ে দিল, যত বড় দিতে পারে, 9 এ সমান 3b সমান 4c সমান 12d 14d, তারপরে আরও কোনো কিছু দিয়ে দিল সামনে, তাহলে কিভাবে করে দিব স্যার, আমরা প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিলাম। এর জায়গাতে কি বসবে, এর সঙ্গে যেটা আছে সেটাকে বাদ দিয়ে দাও, বাকি দুটো সংখ্যার সঙ্গে যা আছে সেটাকে গুণ করে লিখে দাও নিচে। যদি আর কোনো সংখ্যা থাকতো তাহলে সেটাকে আমরা গুণ করে লিখে দিলাম, শুধু যার মান বসাবে তার সঙ্গে যে সংখ্যাটা যুক্ত আছে সেটা বাদ দিয়ে দিব, বাকিদের গুণ করে তার নিচে বসিয়ে দেব। চলো তাহলে শিখে গেলে এক লাইনে কীভাবে করতে হয়, তাহলে পরীক্ষা হলে প্রশ্ন আসলে একবারে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, যদি দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চাইতে 20% ও 10% বেশি হয় তাহলে প্রথম সংখ্যা, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। তাহলে বলছে দেখো আমার তিনটা সংখ্যা রয়েছে যার মধ্যে দুটি সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম এখানে এটা হচ্ছে প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি, তিনটা সংখ্যার কথা বলেছে সেই জন্য আমরা তিনটা দ্বারা লিখে দেবো। দেখো প্রশ্ন ভালো করে পড়বে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চাইতে, তার মানে দুটো সংখ্যা রয়েছে তৃতীয় একটা সংখ্যার চাইতে, শর্ত পরে পড়ছি, তার মানে কটা সংখ্যার কথা বলেছে স্যার, তিনটে সংখ্যা, তার মানে আমি ধরলাম এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এবার দেখো কি বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চাইতে 20% ও 10% বেশি, 20% ও 10%, তৃতীয় সংখ্যাটা চাইতে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কত কত পার্সেন্ট বেশি স্যার, 20% এবং 10%। তাহলে আমি যদি ধরে নিই যে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় স্যার, তাহলে 100-র চাইতে প্রথম সংখ্যাটা কত বেশি বলেছে, প্রথমে বলেছে 20% বেশি, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমার 20% বেশি, তাহলে 100-র 20% কত হয়ে যাবে স্যার, 20, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 120, তার মানে 20% বেশি মানে হয়ে যাবে সংখ্যাটা আমার 120। সিকে ধরে নিলাম, তৃতীয় সংখ্যাটাই আমি ধরে নিলাম যে 100, তাহলে প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে 20% বেশি, তাহলে 20% বেশি মানে কি হয়ে যাবে 100-র 20%, 120 করে দিব আমরা, এত সংখ্যাটা পেয়ে যাবো 120। এবার বলেছে 10% বেশি, 20% এবং 10%, অর্থাৎ প্রথম সংখ্যাটা 20% বেশি আর দ্বিতীয় সংখ্যাটা কত 10%, 10% তাহলে কত হয়ে যাবে 10 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল 110, তার মানে দ্বিতীয় সংখ্যাটা হয়ে গেল 110। এবার দেখো প্রত্যেকটা কাটাকাটি যায় কি, দেখো অনুপাত অনুপাতে বের করে না, তাহলে অনুপাতে যদি বের করি, দেখো অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারটা স্যার এমন একটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের কাজে আসবে, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি রেশিও মেথডে অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের মেথড লাগিয়ে তুমি করতে পারবে, এবং শতকরা পার্সেন্টেজ চ্যাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি সেটার অ্যাপ্লিকেশন দেখতে পাবে। তাহলে দেখো এখান থেকে 0 0 0 তিনটারই কেটে দিলাম, তাহলে থাকলো কত 12 অনুপাত 11 অনুপাত 10। তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তার মানে দ্বিতীয় সংখ্যাটি বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তার মানে দ্বিতীয় সংখ্যা কি আছে স্যার 11, তার মানে 11 সংখ্যাটা প্রথম সংখ্যা কত রয়েছে স্যার, আমার প্রথম সংখ্যা 12, তার মানে 12-র কত শতাংশ, কত শতাংশ বলতে কি শতকরা কত, তাহলে শতকরা মানে 100% দ্বারা গুণ করে দাও, তাহলে 12 দ্বারা 4 দ্বারা কাটো 3 4 25 100, তাহলে উপরে থাকবে কত 5 11 55, গুণ যদি করে দিই তাহলে কত হবে 5 11 55, 5 হলো 5 11 2 22 আর 5 27,
27/3, তাহলে করে দিলে কত হয়ে যাবে স্যার? ভাগ করে দাও, দেখে না 275কে 3 9 27, 0 5 নামবে 3 1, আচ্ছা সরি 5 নামবে 3 1 3 2, তার মানে দশমিকের জন্য 0 3 6 18 নামবে 2, আবার 6 আসবে বা হয়ে যাবে 96.7 করে দাও, তাহলে 91.67% হয়ে যাবে। তাহলে 91.67 স্যার কোথায় রয়েছে দেখে নাও একবার। আচ্ছা আমাকে প্রশ্নটা কি বলেছে একবার দেখে নিই যে বেশি হয়। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটা কি ছিল স্যার? 11 ছিল, প্রথম সংখ্যাটা 12, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার অর্থাৎ 12 এর মধ্যে কত? তাহলে 11 নিচে 12 ইন্টু 100, 4 দ্বারা 3 4, 4 25 100, 25 দ্বারা যদি করি 5 11 55 5 হাতে থাকলো 5, তাহলে 11 2 22 আর 5 27, 27/3, তাহলে কাটাকাটি করতে হলে 3 9 27, 3 3 9 27, তাহলে হ্যাঁ 3 2 নামলো 0, তাহলে 91.67% হয়ে যাবে আমাদের স্যার অ্যান্সার। 91.67 হয়ে যাবে আমাদের অ্যান্সার। যেহেতু আমাকে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত, তার মানে প্রথমটা নিচে বসিয়ে দেবো। শতকরা কত? শতকরা মানে কি 100-র মধ্যে কত করে দিলে পেয়ে যাবো 91.67%। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে। চালের দাম প্রতি কেজি 10% বৃদ্ধি পায়, যদি খরচ অপরিবর্তিত রাখতে হয় তবে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? একেবারে খুব সুন্দর প্রশ্ন রয়েছে, খুব সহজ প্রশ্ন, তোমাদেরকে আমি মেথড শিখিয়ে দিয়েছি যে কীভাবে করতে হবে। তাহলে দেখো পার্সেন্ট ধরেই আমরা অঙ্কটা করবো। কি বলেছে আমাকে যে চালের দাম প্রতি কেজি অর্থাৎ 1 কেজিতে 10% করে বৃদ্ধি পাচ্ছে। 10% বলতে কি স্যার? 10% কথার অর্থ হচ্ছে 10/100, কাটাকাটি করতে গেলে আমরা পেয়ে যাব 1/10, তাই তো? তার মানে আগে যদি চালের দাম 10 টাকা ছিল তাহলে এখন 10 টাকাতে 1 টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি। আগে যদি 1 কেজির দাম 10 টাকা হতো তাহলে এখন 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন হয়ে যাবে কত? 11 টাকা। কিন্তু যদি চালের খরচটা যদি অপরিবর্তিত রাখতে চাও, অর্থাৎ আগে তুমি 10 টাকারই কিনছিলে, এখনও তুমি 10 টাকার কিনতে চাইছো, তাহলে কত পরিমাণ চালের ব্যবহার কমাতে হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো আগে তুমি 10 টাকার কিনছিলে যে চালটা, এখন সেটা হয়ে গেছে 11 টাকার, কিন্তু তুমি বলছো আমি 10 টাকারই কিনবো, তাহলে কত টাকার কম চাল পাবে তুমি? এখন তো 11 টাকার হয়ে গেছে, তার মানে তুমি 10 টাকার কিনতে যদি যাও তাহলে 1 টাকার চাল কম পাবে। তাহলে 1 টাকার চাল কম পাচ্ছ কত টাকার মধ্যে? 11 টাকার মধ্যে। তাহলে 100তে কত? তাহলে 100% দ্বারা গুণ করে দেব, পেয়ে যাব 9.1/11% ব্যবহারটা কমাতে হবে। 9.1/11% আমাদেরকে কি করতে হবে স্যার? 9.1/11% আমাদেরকে চালের ব্যবহারটা কমাতে হবে। তাহলে কি করলাম? 10% করে চালের দামটা বৃদ্ধি পেয়েছে। 10% কথার অর্থ হচ্ছে 1/10, অর্থাৎ আগে যদি 1 কেজি দাম 10 টাকা থাকতো তাহলে এখন হয়ে গেছে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 11 টাকা হয়ে গেছে। কিন্তু তুমি বলছো যে আমি চালের খরচটা অপরিবর্তিত রাখবো, অর্থাৎ তুমি আগে 10 টাকার চাল খেতে, এখনও তুমি 10 টাকারই খাবে, কিন্তু চালের দাম তো 11 হয়ে গেছে। তুমি যখনই দোকানে কিনতে যাচ্ছ তখন 1 কেজির জন্য 11 টাকা দিতে হবে, কিন্তু তুমি বলছো যে 10 টাকারই আমি চাল নেবো, তাহলে 1 টাকার চাল কম পাবে, 1 কেজি তো আর পাবে না, 1 টাকার কম পাবে। তাহলে 1 টাকার কম পাবে কত টাকার মধ্যে? এখন তো 11 টাকা হয়ে গেছে চালের দাম, তার মানে 11 টাকার মধ্যে 1 টাকা কম পাবে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে 100-র মধ্যে কত হয়ে যাবে? ইন্টু 100%, যেহেতু শতকরা বলেছে, কাটাকাটি করতে গেলে অর্থাৎ ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো 9.1/11%। তার মানে ব্যবহারটা কত কমাতে হবে স্যার? 9.1/11%। চলো পরের প্রশ্ন দেখব, একেবারে সহজ প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্ন কি বলছে আমার। 2 জন প্রার্থী একটি নির্বাচনে দাঁড়ায়। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, ভোট থেকে একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, ভিভিআই ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে নোট করে নেবে। দেখো আমি খুব সুন্দরভাবে বলবো, তোমরা ফোকাস করবে, কথাগুলো আগে বোঝার চেষ্টা করবে। কি বলছে? 2 জন প্রার্থী একটি নির্বাচনে দাঁড়ায়। নির্বাচন অর্থাৎ কি? ভোট হচ্ছে, ধরো তোমাদের গ্রামে যেগুলো ভোটগুলো হয় গ্রামীণ ভোট, ধরো সেই গ্রামে ভোট হচ্ছে, তোমাদের গ্রামে ভোট হচ্ছে, তুমি নিজের সঙ্গে কম্পেয়ার করো। তোমার গ্রামে স্যার ভোট হচ্ছে, তাহলে 2 জন প্রার্থী দাঁড়িয়েছে। ধরে নাও যে তুমি দাঁড়িয়েছো একজন আর তোমার গ্রামের আর কেউ একজন দাঁড়িয়েছে। এবার কি বলছে আমাকে? তাদের মধ্যে একজন মোট ভোটের 62% ভোট পায়। তুমি আর তোমার গ্রামে যে ভোটে দাঁড়িয়েছে, তোমরা দুজনের মধ্যে যে জিতেছে ভোটে, অর্থাৎ তুমি যদি ধরে নাও যে তুমি জিতেছো, তাহলে তুমি মোট ভোটের 62% ভোট পেয়েছো। কত? 62। তার মানে আমি ধরে নিলাম যে মোট ভোটটা স্যার,
মোট ভোটটা কত 100%। আমি যদি ধরে নিই যে মোট ভোট বা ধরে নিলাম যে 100% ধরা দরকার নেই, মোট ভোট 100, তার মানে তুমি জিতেছো, জয়লাভ করেছো, যে জয়লাভ করেছে সে কি করছে 62% ভোট পাচ্ছে। তাহলে 62% ভোট পাওয়া মানে কি, মোট ভোট ছিল 100-র মধ্যে 62% ভোট তুমি পাচ্ছ, তার মানে কত ভোট পাবে 100-র 62% হয়ে যাবে 62, তার মানে তুমি পাচ্ছ, অর্থাৎ তুমি জিতেছো। তাহলে জিতার জন্য কত ভোট পেয়েছো তুমি 62। তার মানে স্যার এখান থেকে পরে পড়ার আগে, প্রশ্নটা পরে যাওয়ার আগে এখান থেকে দেখো, মোট ভোট ছিল 100%, তুমি জয় লাভ করেছো 62% ভোট পেয়ে, অর্থাৎ 62 ভোট পেয়ে, 100-র মধ্যে 62 ভোট পেয়ে তুমি জিতেছো। তাহলে স্যার যে হেরেছে সে কত ভোট পেয়েছে, বাকি ভোটটি সে পেয়েছে। তাহলে যে হেরেছে স্যার, তাহলে 100 ভোট ছিল তার মধ্যে 62 তুমি পেয়ে গেছো, তাহলে বাকি ভোটটা সে পাবে, তাহলে বাদ দিয়ে দাও। আর 3, 38টা ভোট কে পেয়েছে, 38টা ভোট যে হেরেছে সে পেয়েছে। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়েছো 62 ভোট পেয়ে জিতেছো, আর যে হেরেছে তোমার গ্রামের, তোমার অপোজিশনে যে দাঁড়িয়েছিল সে পেয়েছে 38। তার মানে তুমি যে হেরেছে তার চাইতে কত বেশি পেয়েছো, যে হেরেছে সে পেয়েছে 38, তুমি পেয়েছো 62, তার মানে তুমি কত বেশি পেয়েছো, তুমি বেশি পেয়েছো স্যার, এটা 62 থেকে 38 বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবে যে তুমি কত বেশি ভোট পেয়েছো। তাহলে 38 বাদ দিয়ে দাও, 4, 2, তার মানে 24টা ভোট তুমি বেশি পেয়েছো। কত স্যার, 12 থেকে 8 বাদ দিলে 4, 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে আমাদের 2, তার মানে 24টি ভোট তুমি বেশি পেয়েছো। এবার আমরা প্রশ্নে যাব, অঙ্ক অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে স্যার। দেখো প্রশ্নটা পড়ো এবার, বলছে তাদের মধ্যে একজন মোট ভোটের 62% ভোট পায়, অর্থাৎ তুমি যে জয়লাভ করেছে সে 62% ভোট পেয়েছে। এবার বলছে ভোট পায় এবং 432 ভোটে জয়লাভ করে। কত ভোটে, 62 ভোট পাওয়ার পরে তুমি 432 ভোটে জয়লাভ করেছো। 432 ভোটে জয়লাভ করার কথার অর্থ কি স্যার, গ্রামের দিকে দেখবে যখন ভোট হয়, যে বলে যখন ভোটের রেজাল্ট বেরোয় তখন যে জিতে তাকে গ্রামের মানুষরা জিজ্ঞাসা করে যে কত ভোটে জিতেছি, তখন সে দেখবে যে বলে যে আমি এত ভোটে জিতেছি। এত ভোটে জিতার কথার অর্থ কি, যে হেরেছে স্যার তার চাইতে এত বেশি ভোট পেয়ে জিতেছি আমি, সেই কথার অর্থ এটাই। কত ভোটে জিতেছি মানে কি, যে হেরেছে তার চাইতে কত বেশি আমি ভোট পেয়েছি। তাহলে সেটাই বলছে যে 432 ভোটে জয়লাভ করে, অর্থাৎ তুমি যে জিতেছো তাহলে কত বেশি ভোট পেয়ে জিতেছো স্যার, 432 ভোট পেয়ে বেশি ভোট পেয়ে জিতেছো। আর এখানে দেখো তো তুমি কত বেশি পেয়েছিলে স্যার 24, কিন্তু প্রশ্নে বলছে আমাকে 432 ভোট পেয়ে তুমি বেশি ভোট পেয়ে জিতেছো, আর এখানে পেয়েছিলাম 24টা ভোট বেশি পেয়ে জিতেছো। তাহলে 24-এর মান যদি 432 হয় তাহলে একের মান কত হয়ে যাবে 432/24। তাহলে বলছে যে মোট ভোটের সংখ্যা কত, তাহলে মোট ভোট কত ধরেছিলাম স্যার 100, তাহলে 100 করে দিব আমরা গুণ, কাটাকাটি করো 2 দ্বারা 4 দ্বারা, 4 6 24, 4 1 4 0, 4 8 32, 2 দ্বারা 3, 2 দ্বারা হয়ে যাবে কত স্যার, 2 দ্বারা 5 আর 4 54, 3 দ্বারা কাটো, 3 1 3, 3 8 24, তাহলে 18 ইন্টু 100 করে দিলে কত হয়ে যাবে 1800, 1800। তার মানে মোট ভোট কত হয়ে যাবে স্যার 1800। আর একবার আমি এক্সপ্লেন করছি এবার প্রথম থেকে। তাহলে আমি ধরে নিলাম যে মোট ভোট 100, এবার বলেছে যে 62% ভোট পেয়ে ভোটে জয়লাভ করেছে। তাহলে 62% ভোট মানে কি, মোট ভোট যদি 100 হয় তাহলে 62% কত হয়ে যাবে, মোট ভোটের 62, অর্থাৎ যে জয়লাভ করেছে সে পেয়েছে 62। এবার 62 ভোট পেয়ে সে বলছে 432টা ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ যে হেরেছে তার সাথে 432টা ভোট বেশি পেয়েছে। তাহলে দেখো তুমি যদি 62 ভোট পেয়ে যাও 100-র মধ্যে, তাহলে যে হেরেছে সে কত পাবে স্যার, 100 থেকে 62 বাদ দিব হয়ে যাবে 38। তার মানে যে হেরেছে সে 38 পেয়েছে। তার মানে তুমি জিতেছো 62 ভোট পেয়ে, অর্থাৎ 62 ভোট পেয়ে, আর যে হেরেছে সে 38টা ভোট পেয়েছে। তাহলে যে হেরেছে তার চাইতে কত বেশি ভোট পেয়েছো স্যার, 62 থেকে 38 বাদ দিয়ে দেবো, পেয়ে যাবো 24টা ভোট। তাহলে তুমি পেয়েছো 24টা ভোট। আর প্রশ্নে বলে দিয়েছে যে 62% ভোট পেয়ে 432টা ভোটে জয়লাভ করেছো, অর্থাৎ 432 ভোট বেশি পেয়ে তুমি জয়লাভ করেছো। তার মানে 24-এর মানটাই হয়ে যাবে 432, একের মান এত। তাহলে বলেছে মোট ভোট কত, মোট ভোট কত ছিল আমি 100, তার মানে 100-র মানটা বের করে নেবো, পেয়ে যাবো আমরা 1800। তার মানে মোট ভোট কত হয়ে গেল স্যার 1800। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু বেশি সময় নিলাম কিন্তু জিনিসটা তোমাদেরকে একেবারে বেসিক থেকে বুঝিয়ে দিলাম, যে যেন পরবর্তীতে খুব সুন্দরভাবে তোমরা করতে পারো, যেন এই টাইপের অঙ্ক আসলে তোমরা ভুল করে না আসো, তোমরা যেন নিজে থেকে এবার করতে আসো। সেই জন্য প্রত্যেকে ক্লাস শেষ হওয়া মাত্র এই অঙ্কটাকে 3 থেকে 4 বার তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে এমন করে প্র্যাকটিস করবে যেন মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়।
বেশি বেশি প্র্যাকটিস এবং রিভিশন না করলে স্যার কিন্তু জিনিসগুলো মনে থাকবে না। তোমরা যারা অঙ্কে ভয় করো তাদের একটাই সলিউশন হচ্ছে, আমি এখান থেকে বুঝে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস ফোকাস দিয়ে বুঝবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে প্রত্যেকটা জিনিস তোমার আয়ত্তে চলে আসবে। চলো পরের প্রশ্ন দেখবে। দেখো প্রশ্ন কি বলছে, প্রত্যেকে পড়বে এবং নিজে করার চেষ্টা করবে। চলো প্রশ্ন কি বলছে আমার, দুটি সংখ্যার লসাগু 63 এবং গসাগু 9, যদি একটি সংখ্যা 27 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? আমার দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলে দিয়েছে, একটি সংখ্যাও বলে দিয়েছে, তাহলে বলছে অপর সংখ্যাটি কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের সূত্র কি জানি, তাহলে সংখ্যা দুটির গসাগু লিখে নাও সবাই, গসাগু ইন্টু লসাগু, লসাগু সমান কি হয়ে যাবে, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু এবং গসাগুকে যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব, সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব। উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে, কারণ প্রত্যেকটা জিনিস আমরা যদি উদাহরণের সঙ্গে করে চলি তাহলে জিনিসটা আমাদের মাথার মধ্যে বেশি ঢোকে, জিনিসটা আমাদের বেশি মনে থাকে। সেই জন্য উদাহরণ দেখে নাও, জীবনে আর ভুলবে না। দেখো একটা সংখ্যা যদি 10 হয়, একটা সংখ্যা যদি 15 হয়, ধরে নিলাম আমি, এদের লসাগু এবং গসাগু বের করো। 5 দ্বারা যাবে, 5 2 10, 3 5 15, তার মানে গসাগু কি হয়ে যাবে, আর তো ভাগ যায় না কোনো সংখ্যা দ্বারা, তাহলে এখানকার সংখ্যাটা হয়ে যাবে গসাগু। তার মানে গসাগু কত পেয়ে গেলাম, 5। লসাগু কত হয়ে যাবে স্যার, এই সবটি সংখ্যার গুণফল, তাহলে 5 2 10, 3 10 30, তার মানে 30কে যদি 5 দ্বারা গুণ করি অর্থাৎ লসাগু ইন্টু গসাগু করি তাহলে কত পেয়ে যাবো স্যার, 150। তার মানে লসাগু এবং গসাগু গুণফলটা কত পেয়ে গেলাম, 150। এবার সংখ্যা দুটোর গুণফল বের করো, 10 ইন্টু 15। সংখ্যা দুটো কি ছিল, 10 আর 15, তাহলে 10 আর 15 গুণফল কত হয়ে যাবে তার, 150। তার মানে দেখো সংখ্যা দুটির গসাগু এবং সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর গুণফলটা কত পেলাম, 150, আর সংখ্যা দুটির গুণফল কি পেলাম, 150। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে সংখ্যা দুটির গসাগু এবং লসাগু এর যে গুণফলটা পাবো সেটা কার সমান হবে স্যার, সংখ্যা দুটির গুণফলের সমান হবে। তাহলে এখান থেকে করে দাও, দ্বিতীয় সংখ্যাটা বের করে নাও। কি বলে, লসাগু কথা বলেছে স্যার, লসাগু বলেছে আমার 63, লসাগু বলেছে 63 ইন্টু গসাগু কথা বলেছে স্যার, গসাগু বলেছে আমার 9, তাহলে গসাগু বলেছে 9, তাহলে কার সমান হয়ে যাবে স্যার, সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা বলেছে 27, তাহলে দ্বিতীয় সংখ্যাটা জানি না, অপর সংখ্যাটি কত বের করবো, তাহলে অপর সংখ্যাটা ধরে নিলাম x, তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির লসাগু গসাগু এর সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে এক্সট্রা রেখে দিলাম আমি এপারে, এই 27টাকে ধাক্কা মেরে এর নিচে পাঠিয়ে দেবো, তাহলে 63 ইন্টু 9 এর নিচে 27 পাঠিয়ে দাও, 9 দ্বারা কাটো, 3 9 27, 3 দ্বারা 2 1 21, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল স্যার, 21 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ অপর সংখ্যাটি কত হবে স্যার, দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে আমাদের 21। চলো নেক্সট করার চেষ্টা করবে প্রত্যেকে। খুব সুন্দর প্রশ্ন ছিল, কনসেপ্টটা মনে রাখবে, কিভাবে বললাম সূত্রটা মাস্টলি মনে রাখবে। চলো কি বলছে, দুটি ট্রেন, একটি 185 মিটার এবং অন্য 175 মিটার দীর্ঘ সমান্তরাল ট্র্যাকের বিপরীত দিকে কি বলছে, দিকে চলেছে। প্রথম ট্রেনটি যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং অন্যটি 64 কিমি পার ঘন্টা বেগে চলছে। কতক্ষণ পর তারা একে অপরকে ক্রস করবে, অর্থাৎ একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো ট্রেনের কনসেপ্ট তোমাদেরকে বলে দিচ্ছি, অঙ্কে যাওয়ার আগে মনে রাখবে, দুটো ট্রেন যখন একে অপরের দিকে আসবে, বিপরীত দিকে, এটা কি, যখন দুটো ট্রেন স্যার, আচ্ছা দাঁড়াও একটু, এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, যখনই দুটো ট্রেন আমার এইভাবে যাবে, একটা ট্রেন এই দিক থেকে আসছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে, তাহলে কি হয়ে যাবে, এটাকে আমরা কি বলবো, বিপরীত দিকে। যখন বিপরীত দিকে বলবে তার মানে কি আমরা ভেবে নিব, একটা ট্রেন এই দিক থেকে আসলে একটা ট্রেন যাবে এই দিক থেকে। আর যখনই একই দিকে যদি বলে, দুটি ট্রেন একে অপরের দিকে চলছে, দিকে মানে কি, এই ট্রেনটাও চলবে এইদিকে, এই ট্রেনটাও চলবে এইদিকে। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা। দেখো দুটোর ক্ষেত্রে বেসিক্যালি আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ সমান কি জানি আমরা, স্পিড মানে কি বেগ সমান ডিস্টেন্স মানে কি তার দূরত্ব বাই টাইম মানে কি সময়। তাহলে দেখো স্পিডটা কি হয়ে যাবে স্যার, স্পিডটা হয়ে যাবে দুটো ট্রেন যখন বিপরীত দিকে যাবে তখন তাদের স্পিডের যোগফল। যদি আমার এটা এক্স হয়, এটা ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে।
যখনই বিপরীত দিকে যাবে তখন তাদের স্পিডের কি হয়ে যাবে স্যার, যোগফল হয়ে যাবে। ভালো করে মনে রাখবে, যখনই একে অপরের বিপরীতে যাবে তখন তাদের স্পিডের যোগফল হয়ে যাবে। আমি ধরলাম স্পিড এক্স, এটার ওয়াই, তাহলে দুটো স্পিড যোগ করে দিব সমান ডিস্টেন্সটা কি হয়ে যাবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য, যদি এই ট্রেনের এ হয়, এ ট্রেনের দৈর্ঘ্য বি হয়, তাহলে হয়ে যাবে এ প্লাস বি, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল বাই সময়। যখন একে অপরের বিপরীত দিকে আসবে তখন স্পিডটা কি হয়ে যাবে, দুটো ট্রেনের স্পিডের যোগফল হয়ে যাবে, ডিস্টেন্সটা কি হয়ে যাবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। যেহেতু যখনই স্যার দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে, সে একই দিকে হোক বা বিপরীত দিকে হোক, এই ট্রেনটা এই ট্রেনকে ক্রস করবে মানে কি, এই ট্রেনটা কি করছে, এর দৈর্ঘ্য এই ট্রেনের পুরো দৈর্ঘ্যটাকে ক্রস করছে, আর এই ট্রেন কি করছে, এই ট্রেনের পুরো দৈর্ঘ্যটাকে ক্রস করছে। তার মানে দুটো ট্রেন একে অপরের দৈর্ঘ্যকে ক্রস করছে, তার মানে এই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটাই, এই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটাই আমার যোগ হয়ে যাবে। আর স্পিডটা কি হয়ে যাবে, দুটো ট্রেনের স্পিডের যোগফল হয়ে যাবে। যদি আমার স্পিড মিটার পার সেকেন্ডে থাকে তাহলে দৈর্ঘ্যটাকে আমার মিটার পার সেকেন্ডে করতে হবে, যদি দৈর্ঘ্য আমার কিমিতে থাকে তাহলে স্পিডটাকে আমাদের কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টাতে পরিণত করতে হবে। এবার দেখুন, এটা গেল 1 নম্বর কেস। এবার 2 নম্বর কেস দেখো, এখান থেকে যদি একটা ট্রেন এইদিকে যায় আর একটা ট্রেন এদিকে, অর্থাৎ দুটো ট্রেনই যদি একে অপরের দিকে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিডটা কি হয়ে যাবে, এর যদি এক্স হয় এর ওয়াই হয়, তাহলে যার স্পিড বেশি, ধরে নিলাম যে এক্সটা বেশি, ওয়াই এর স্পিডটা কম, তাহলে বড় থেকে ছোট স্পিডটা বাদ দিয়ে দেবো, ইকুয়াল টু ডিস্টেন্স কি হয়ে যাবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যটার যোগফল। এই ট্রেনের যা দৈর্ঘ্য হবে এই ট্রেনের যা দৈর্ঘ্য হবে, দুটার দৈর্ঘ্য যোগ করে দেবো, বাই হয়ে যাবে সময়। সেম, শুধু মনে রাখবে যদি আমার একই দিকে চলে তাহলে স্পিডটা বিয়োগ, বিপরীত দিকে চলতে গেলে স্পিডটা যোগ, বাকি দূরত্ব কি হয়ে যাবে, দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যাবে দূরত্ব, আর সময় বের করতে বললে সময়টা। এই দুটো ফর্মুলা একেবারে ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। চলো এবার আমরা প্রশ্নের দিকে যাই। তাহলে দেখো কি বলছে, দুটি ট্রেন একে অপরের বিপরীতে চলছে। এবার কি বলছে, তাহলে 185 মিটার এবং অন্যটি কত, 175 মিটার। তার মানে এর দৈর্ঘ্যটা কত স্যার, 185 মিটারে রয়েছে, মিটার, আর এটা কত স্যার, 175 মিটার। এবার কি বলছে, দীর্ঘ সমতল ট্র্যাকের বিপরীত দিকে চলছে, প্রথমটি যথাক্রমে 80 কিমি পার ঘন্টাতে, অর্থাৎ এর গতিবেগটা কত স্যার, 80 কিমি পার ঘন্টা। আর এরটা স্যার কত বলে দিয়েছে, অন্যটি 64 অর্থাৎ 64 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। তাহলে বলছে এরা একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সময়। আমাদেরকে কি বের করতে বলেছে, যে কত সময় নেবে, তার মানে সময়টা কত হয়ে যাবে, টিটাকে এখানে পাঠিয়ে দেবো, এসটাকে এখানে পাঠিয়ে দেবো, টিটাকে পাঠিয়ে দাও ডি বাই এস। আচ্ছা এস, এটা তো করতে পারি আমরা, এইটাকে এখানে পাঠিয়ে দিলাম, এটাকে এখানে পাঠিয়ে দিলাম, তার মানে টি সমান কত হয়ে যাবে, ডিস্টেন্স, দূরত্ব কি হবে স্যার, দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মানে এই আর এই ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মানে 185 প্লাস 175। স্পিডটা কি হয়ে যাবে, দুটি ট্রেনের, যেহেতু দেখো বিপরীত দিকে চলছে মানে দুটি ট্রেনের স্পিডের যোগফল, তার মানে স্পিডটা কত রয়েছে, 80 প্লাস 64। কিন্তু স্যার দেখো দৈর্ঘ্যটা কিসে রয়েছে, দৈর্ঘ্যের একক মিটারে, আর স্পিডটা কিসে রয়েছে স্যার, স্পিডটা রয়েছে আমার কিলোমিটার পার ঘন্টাতে। তার মানে আমি একটু আগেই কি বললাম, যদি দৈর্ঘ্য মিটারে থাকে তাহলে স্পিডটাকে আমাকে কিসে পরিণত করতে হবে, মিটার পার সেকেন্ডে। আর যদি আমার দৈর্ঘ্য কিমিতে থাকে আর স্পিড যদি মিটার পার সেকেন্ডে থাকে, তাহলে স্পিডটাকে কিসে করতে হবে আমাকে, কিমি পার, আচ্ছা স্পিডটাকে করতে হবে মিটার পার সেকেন্ডে, যেটা যে ইউনিটে থাকবে। দৈর্ঘ্য যদি আমার কিমিতে থাকে তাহলে স্পিডও কিমি পার ঘন্টাতে থাকতে হবে, দৈর্ঘ্য যদি আমার মিটারে থাকে তাহলে স্পিডটা আমার মিটার পার সেকেন্ডে থাকতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য যেহেতু মিটার পার সেকেন্ডে ছিল, তাহলে স্পিডটা কত হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে তাদের স্পিডের যোগফল, এটা পেয়ে গেলাম কিলো পার ঘন্টাতে। একে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে কি করতে হবে স্যার, 5/18 দ্বারা গুণ করে দাও, যেটা আমি কালকে বলেছিলাম তোমাদেরকে। কিলোমিটার পার থেকে মিটার পার সেকেন্ডে আমি যদি যাই তাহলে কি করব, 5/18 দ্বারা। আর যদি মিটার পার সেকেন্ড অর্থাৎ ছোট থেকে বড় দিকে গেলে আমরা কি করে দিই, 18/5 দ্বারা গুণ, তাহলে পেয়ে গেলাম এটা মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এখন তাহলে দেখো উপরে এটা যোগ করো, 0 8 7 15 আর 1 16 6 তাহলে 1 2 3 360, নিচে 8 6 14 144 গুণিত 5/18, কাটাকাটি করো 8 দ্বারা, 8 8 64 4 6, আচ্ছা 8 দ্বারা কাটো, 8 8 কত হয়ে যাবে 144, তাহলে 5 8 কত হয়ে যাবে 40, তার মানে 360 বাই নিচে কত হবে স্যার 40।
এবার কাটাকাটি করো, 0 0 4 9 36, তার মানে কত হয়ে গেল 9 সেকেন্ড। যেহেতু কিসে ছিল স্পিডটা, দৈর্ঘ্য ছিল মিটারে, স্পিড ছিল মিটার পার সেকেন্ডে, তার মানে উত্তরটা আমি কিসে পাবো, সেকেন্ডে। সেকেন্ড। তাহলে সময়টা কত লাগবে স্যার, একে অপরকে ক্রস করতে 9 সেকেন্ড সময় লাগবে। কিছু না, ফর্মুলা যেটা মনে রাখবে যে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল বাই স্পিডের যোগফল। এবার স্পিডটা কি করব, যেহেতু আমার দৈর্ঘ্য রয়েছে মিটারে, সেই জন্য স্পিডটাকেও মিটার পার সেকেন্ডে করব। আর মিটার পার সেকেন্ডে করার জন্য কি দ্বারা গুণ করতে হবে স্যার, 5/18 দ্বারা করে দিলে এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব টি এর সময়টা। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ট্রেনের প্রত্যেকটা কেস নিয়ে আসবো তোমাদের জন্য, যেন পরীক্ষা হলে একটা সিঙ্গেল পিস কোশ্চেন যেন তোমাদের না ছুটে যায়। এমন না হয় যে একটা প্রশ্ন করে আসতে পারো না, এরকম না হয়। প্রত্যেক টাইপের আমি প্রশ্ন তোমাদেরকে এই কদিনের মধ্যে কমপ্লিট করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। চলো শুধু মনোযোগ সহকারে যেটা বলছি সেটা করো, যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো। কি বলছে, একটি মোবাইল ফোন 15,500 টাকায় কেনা হয়েছিল, প্রতি বছর 20% হারে এর মূল্য হ্রাস পেয়েছে, 2 বছর পর এর মূল্য খুঁজুন। তার মানে কত টাকায় কিনেছিলে স্যার, 15,500। তুমি একটি, ধরে নাও যে তোমার গার্লফ্রেন্ডকে একটা গিফট দেওয়ার জন্য একটা মোবাইল কিনেছো 15,500 টাকাতে, ঠিক আছে। যাদের আছে তাদের ভালো, যাদের নেই তারা অন্য কাউকে দিয়ে দিও। তাহলে 15,500 টাকাতে তুমি একটা মোবাইল কিনলে গিফট দেওয়ার জন্য। এবার গিফট দেওয়ার জন্য কিনলে, কিন্তু দেখতে গেলে যে যে মোবাইলটা তুমি 15,500 টাকায় কিনেছো, সেই মোবাইলটা প্রত্যেক বছর এখন 20% করে দাম কমে যাচ্ছে প্রত্যেক বছর। তাহলে বলছে 2 বছর পর সেই দামটা কত হবে, মোবাইলের দামটা কত হবে। তবে তুমি কিনেছো এততে, আর প্রত্যেক বছর এবার 20% করে দামটা কমতে থাকলো। তার মানে দেখো 20% মানে কি স্যার, 20% মানে কি জানি স্যার, 20/100। এবার এটার মানে হচ্ছে, যদি আজকে মোবাইলটার মূল্য 100 টাকা হয়, তাহলে 1 বছর পর 20 টাকা কমে যাবে। 100 টাকাতে 20 টাকা কমে যাচ্ছে, তাহলে মোবাইলটার দাম কত হবে স্যার, 80 টাকা। কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে এখন মোবাইলের দাম হয়ে যাবে 80 টাকা। 1 বছর পরে 20% কমে যাচ্ছে, 20% মানে কি, 20/100, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা কমে যাচ্ছে, তাহলে 80 টাকা দাম হচ্ছে। কতর মধ্যে, 100 টাকার মধ্যে এখন 80 টাকা দাম। তাহলে 1 বছর পরে এত টাকার মধ্যে কত দাম হয়ে যাবে, 80/100 গুণ করে দিব। তার মানে 1 বছর পরে হয়ে গেল মোবাইলটার দাম কত, কমে এত। তাহলে আমাকে কত বছরের কথা বলেছে, 2 বছর পরে, তাহলে 2 বার গুণ করে দেব 80/100। বুঝলে তো, মানে এত টাকা আজকে দাম 20% কমছে, 20% কমা মানে কি, 100 টাকাতে 20 টাকা কমছে, অর্থাৎ এখন মূল্য হয়ে যাচ্ছে 80 টাকা। কতর মধ্যে, 100-র মধ্যে। তাহলে 2 বছরের কেস বলেছে, 2 বার গুণ করবো। 3 বছর বলে 3 বার গুণ করতাম। তাহলে 0 0 0 0 0 0 0 0 কেটে দাও, 1 5 5 ইন্টু 8 8 64 হয়ে যাবে কত স্যার, গুণ করতে গেলে 9,920 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 9,920 কথাই রয়েছে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর একরকম নিয়মভাবে করতে পারবে, যারা এটাও বুঝতে পারলেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো মিটে দিলাম, এটা 20% করে হ্রাস পাচ্ছে, তার মানে 20%-এর ভ্যালু কি স্যার, 20/100। একেবারে বেসিক থেকে বলে দিচ্ছি। তাহলে দেখো 0 0 5, তাহলে থাকলো কি, উপরে 1 নিচে 5। তার মানে আজ আর পরে লিখে দাও। তবে আজ যদি 5 টাকা থাকে, তাহলে 1 টাকা কমে যাচ্ছে, যেহেতু হ্রাস পাচ্ছে দাম, তো 5 টাকাতে 1 টাকা কমছে, তাহলে কত টাকা হয়ে যাবে, 4 টাকা হয়ে যাবে। তার মানে কত বছরের কথা বলছে, এটা তো 1 বছরে পেলাম, 2 বছর কথা বলেছে মানে 2 বার লিখে দাও পরপর। তার মানে 5 5 25 আর 4 4 16। তার মানে আজ যদি 25 টাকা হয়, তাহলে 2 বছর পর 16 হয়ে যাবে। কিন্তু আমাকে প্রশ্নে বলছে আজ কত টাকা, 15,500 টাকায় কিনেছে, অর্থাৎ বর্তমান মূল্যটা 15,500, আর বর্তমান মূল্য এখানে কত পেলাম, 25। তার মানে 25-এর মানটা বলে দিয়েছে 15,500। একের মান কত হয়ে যাবে, 15,500 ইন্টু, আচ্ছা, বাই 25। তাহলে কিসের মান বলেছে, 2 বছর পরে, 2 বছর পরে কত পেলাম, 16। তাহলে 16 দ্বারা করে দেবো আমরা গুণ, কাটাকাটি করবে, দেখবে 9,920 আনসারই পেয়ে যাবে তোমরা। কাটাকাটি করে দেখবে 9,920 হয়ে যাবে আনসার। যারা আগেরটা বুঝতে পারলে না, এইভাবে তোমরা করতে পারো। জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের যেভাবে করি আমরা, সেম টু সেম স্যার সেইভাবে। আর একইভাবে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো এভাবেই করি। তাহলে 3টা অঙ্ক আমরা একই টাইপের ফর্মুলাতে পেলাম কি না, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও করি এই টাইপের, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও কেস এই টাইপের। আশা করি তোমরা যারা আগের প্রশ্নগুলোতে, আগের প্র্যাকটিস সেটগুলোতে করেছো জনসংখ্যা বৃদ্ধি, তারপরে তোমার কি বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই ফর্মুলাই ইউজ করেছো তোমরা। আবার আমরা কিসে করলাম, এই যে মূল্য বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সেম কেস পাচ্ছি। তার মানে 3টা চ্যাপ্টার থেকে আমরা 3 টাইপের অঙ্ক একই মেথডে করতে পারছি। তার মানে একটা মেথড মনে রাখলে তোমার 3 টাইপের অঙ্ক হয়ে যাবে, আর পরীক্ষাতে 3 ধরনেরই অঙ্ক আসবে। আশা করি বুঝতে পেরেছো কথাটা।
এবার যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। আজকের প্র্যাকটিস সেটের লাস্ট অঙ্ক ছিল এটাই, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেটটা শেষ হবে। আর তোমাদের কাছে স্যার প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, কারণ আমাকে বলতে হবে যে তোমরা ক্লাস শেষ হওয়া মাত্রই প্রত্যেকটা প্রশ্ন একবার করে প্র্যাকটিস করবে, আর যারা কাঁচা রয়েছে তারা দুবার করে করবে। করতে হবে, মাস্ট করতে হবে, তবেই তুমি অঙ্কে একটা সময় গিয়ে ভালো হতে পারবে। আর আমি এমনভাবে বলে দিচ্ছি, একবার জিরো থেকে বলে দিচ্ছি স্যার, প্রত্যেকটা জিনিস আমি একবারে জিরো থেকে বলে দিচ্ছি, যারা একেবারে জিরো রয়েছে তারাও বুঝতে পারবে। আর আমি প্রত্যেক দিন তোমাদেরকে এই কথাটা বলবো যে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে স্যার কিছু হবে না। করবে, এখান থেকে করবে, খুব সুন্দর বুঝতে পারলে, খুব সুন্দর। প্র্যাকটিস করলে না আবার ভুলে যাবে। প্র্যাকটিস যদি করো ঠিকঠাক করে, তাহলে সেই জিনিসটা তোমার ভালো করে মনে থাকবে। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।